প্রিয় দর্শক, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ। একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যাওয়া সব অপরাধ আর অনিয়মের অনেক কিছুই আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতেই আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। এ যেন আরেক জঙ্গল সলিমপুর, আর সেটা খোদ রাজধানীতেই। এক সন্ত্রাসীর নিয়ন্ত্রণে মহাখালীর হাসপাতাল পাড়া। যত বড় কর্মকর্তাই হোক, তার কথা না শুনলেই হুমকি, হামলা, খুনের মতো ঘটনা। টেন্ডার নিয়ন্ত্রণ সহ সব আধিপত্য ধরে রাখতেই চলে এসব। সবশেষ 20 এপ্রিল দিনে দুপুরে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করা হয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালক ডাক্তার আহমদ হোসেনকে। নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। এসব ঘটনার পেছনে কলকাঠি নেড়েছে ওই সন্ত্রাসী। কি তার পরিচয়, কিভাবে নিয়ন্ত্রণ করে পুরো হাসপাতাল এলাকা, সেটাই জানাবো এবারের পর্বে। তবে শুরুতেই জেনে আসা যাক উপপরিচালকের উপর সেদিনের হামলার ঘটনা। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল দেশে ক্যান্সার চিকিৎসার একমাত্র জাতীয় প্রতিষ্ঠান। শয্যা 500, প্রতিদিন রোগী আসেন 500 জনের বেশি। সম্প্রতি এই হাসপাতালে জরুরি স্বাস্থ্য সরঞ্জাম কেনাকাটার জন্য টেন্ডার আহ্বান করা হয়। এতে অংশ নেয় বেশ কয়েকটি প্রতিষ্ঠান। সর্বনিম্ন দরদাতা পায় কাজ। এতে ক্ষিপ্ত হয়ে হাসপাতালে গিয়ে হুমকি দিয়ে আসে রুবেল বাহিনীর সদস্যরা। ঠিক পরের দিন 20 এপ্রিল বেলা 3:30 রাজধানীর টিবি গেট এলাকার এই গলি ধরে বাসায় ফিরছিলেন ক্যান্সার হাসপাতালের উপপরিচালক ডাক্তার আহমদ হোসেন। সেখানে তাকে ছুরিকাঘাতে আহত করে মাস্ক পরা 2 জন দুর্বৃত্ত। আঘাত করা হয় আহমদ হোসেনের শরীরের কয়েক জায়গায়। পরে পালিয়ে যায় তারা। কি দেখেছেন? না, আমি ছিলাম না তো। আমি নানান তালে বেড়াই, আমি এসব দেইনি। উনি ওই দিক থেকে আসতেছিল, এই দিক থেকে 2টা ছেলে যায়, ওনারা পিছন থেকে হামলা করছে। হামলা করার পর আমার দোকান থেকে বের হয়েছি, দেখলাম কিছু মানুষ আগে আসলো, ওই 2 জন ছেলে চলে গেল। ডাক্তার আহমদ হোসেনকে উদ্ধার করে নেওয়া হয় মহাখালী ক্যান্সার হাসপাতালে। শরীরের জখম ঢাকতে দিতে হয় 26টি সেলাই। পরে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনা এটা আকস্মিকভাবে, এটা কোনো আমার জানা নাই। আমি খাওয়া দাওয়া করে বাসায় যাচ্ছিলাম, হঠাৎ পিছন থেকে একটা ছেলে আমাকে আক্রমণ করে। তার সাথে কথা বলতে বলতে বাম দিক থেকে আরেকজন এসে অনেকগুলা ইনজুরি করছে। তাদের সাথে আমার কোনো কথাই হয়নি। হঠাৎ করে যে কেউ এসে কথা বলবে বা আমার সাথে কোনো এরকম না, হঠাৎ করে আক্রমণ করে। না, এদেরকে আমি আগে কখনো দেখছি বলেও মনে হয় না, এবং মাস্ক পরা ছিল, যার কারণে ফেস আইডেন্টিফিকেশন করাও আমার পক্ষে সম্ভব না। তাকে দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। জানান, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এটা খুব কঠিনভাবে ইনভেস্টিগেট করা হবে। যারা দায়ী ব্যক্তি অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। টেন্ডার সংক্রান্ত হোক আর যেই সংক্রান্ত হোক, যেই হোক, আমরা বিচারের আওতায় আনবো। আমরা তাদের নিরাপত্তার জন্য সারা দেশব্যাপী আমরা ব্যবস্থা গ্রহণ করবো ডাক্তারদের জন্য। সন্ত্রাসীদের ধরতে মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনী। পরের দিন গ্রেপ্তার করা হয় 5 জনকে। র্যাব জানায়, দরপত্রের কাজ না দেয়ায় ভাড়াটে খুন দিয়ে হামলা চালানো হয় ক্যান্সার হাসপাতালের উপপরিচালকের উপর। র্যাব 1 এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার যৌথ অভিযানে আজ 21 এপ্রিল 2026 তারিখে ঘটনার সাথে সম্পৃক্ত 5 জনকে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে জাতীয় ক্যান্সার হাসপাতালের বিভিন্ন কাজের টেন্ডার পাওয়ার বিরোধে এই ঘটনাটি ঘটেছে। র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতরা মালয়েশিয়ায় থাকা সন্ত্রাসী রুবেল গ্রুপের সদস্য। ক্যান্সার হাসপাতালের দরপত্রকে কেন্দ্র করে ডাক্তার হোসেনের উপর এই হামলা। একটা হচ্ছে রুবেল ইমিটেটার্স, আর একটা হচ্ছে মোনায়েম গ্রুপ। এই দুটার মধ্যেই এই টেন্ডারটা পাওয়া নিয়ে একটা প্রতিযোগিতা ছিল আর কি। মাত্র 20,000 টাকার ভাড়া করা সন্ত্রাসী মাধ্যমে এই কার্যক্রমটা সংগঠিত হয়েছে। ডাক্তার আহমদের উপর হামলার পর মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ, কিন্তু আসামি হিসেবে নাম নেই কারো। সব আসামি অজ্ঞাত। হামলাকারী ও গডফাদারের নাম র্যাবের পক্ষ থেকে বলা হলেও মামলায় নেই কারো নাম। অজ্ঞাতনামা আসামিরও কিন্তু একটা লিগ্যাল পার্সপেক্টিভ আছে।
পুলিশ অজ্ঞাতনামা আসামি হলেও দেখা যাচ্ছে স্পেসিফিক যাদেরকে টার্গেট করে তাদেরকে ধরে। আমি এটা হতে পারে যে আমি নাম অনেক কারণে আমি নাম দিতে পারছি না, সেখানে অজ্ঞাতনামা থাকবে, পুলিশের দায়িত্ব হলো তাদের খুঁজে খুঁজে নিয়ে আসে। এই ঘটনার পর কথা বলতে ক্যান্সার হাসপাতালে গেলে পাওয়া যায়নি হামলার শিকার চিকিৎসক আহমদ হোসেনকে। আতঙ্কে কাজে যোগ দেননি তিনি, বন্ধ তার কক্ষ। তবে জানা যায় তিনি আর এই পদে ফিরবেন না, ফলে তার জায়গায় অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে অন্য চিকিৎসককে। উনি যখন অসুস্থ হয়েছেন আমরা তারপর পরই ওনার দায়িত্বে যতদিন উনি ছুটি নিয়েছেন আমরা আরেকজনকে ডিডি ভারপ্রাপ্ত হিসেবে মনোনয়ন করেছি এবং আমরা টেন্ডার প্রক্রিয়াগুলোকে চলমান রেখেছি। কারণ আমাদের তো আসলে আর্থিক বছরের শেষ পর্যায়ে, এমন সময় নাই যে আমরা সময়টা রেখে দিব। ডাক্তার আহমদের উপর হামলার ঘটনায় 8 থেকে 9 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে 7 জনকে। হামলায় অংশ নেওয়া 2 ব্যক্তি শামসুদ্দিন ও সালাউদ্দিনকে 20,000 টাকায় ভাড়া করে করিম নামের এক ব্যক্তি। তিনি সন্ত্রাসী আজিজ রুবেলের শিষ্য। ঘটনার সাথে আরও 2-1 জন যারা বাহিরে আছে, তা আমরা অতি দ্রুতই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। যেহেতু তদন্তাধীন বিষয়ে এর বেশি কমেন্টস করা আমার ঠিক হবে না। হামলার ঘটনার পর থমথমে ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট। নতুন আতঙ্ক ভর করেছে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে। ক্যান্সার হাসপাতালের উপপরিচালক ডাক্তার আহমদ হোসেনের উপর এমন অতর্কিত হামলার ঘটনা কেঁচো খুঁড়তে যেন আমাদেরকে নিয়ে গেছে সাপের গর্তে। বিস্তারিত এর অনুসন্ধান করেছেন সহকর্মী হাসান মিসবাহ, তিনি রয়েছেন ক্রাইম সিন স্টুডিওতে। মিসবাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই অনুসন্ধানের বিষয়ে জানার আগ্রহ অনেক, কারণ এর গভীরতা অনেক। তবে শুরুতেই জানতে চাই যে এই হামলাটি করা হলো, এরপরে উপপরিচালক ডক্টর আহমদ হোসেন তিনি আর ক্যান্সার হাসপাতালে যোগদান করেননি, তার কাজে ফেরেননি। তার বর্তমানে কি অবস্থা, তার সঙ্গে কি যোগাযোগ করতে পেরেছিলেন? ধন্যবাদ আপনাকে। ডাক্তার আহমদ হোসেন তিনি এই ঘটনার পরে তিনি কর্মস্থলে আর ফেরেননি। তিনি ঢাকা মেডিকেলের চিকিৎসা নেওয়ার পর সরাসরি তার গ্রামের বাড়ি যেখানে, তিনি সেখানে চলে যান এবং এখন পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছেন। অর্থাৎ ঘটনা 20 এপ্রিলের অনেক দিন হয়ে গেছে, তারপরও তিনি কর্মস্থলে ফেরেননি শুধুমাত্র ভয়ের কারণে। তার কক্ষে আমরা গেছি, হাসপাতাল পরিচালকের সঙ্গে কথা বলেছি, কারণ তিনি খুবই গুরুত্বপূর্ণ একটি পদে কর্মরত আছেন। তার অনেকগুলো টেন্ডার তার নামে বা তিনি সেগুলোর দায়িত্বে আছেন। সুতরাং তিনি কর্মস্থলে না থাকা মানে হাসপাতাল অনেক দিক থেকে পিছিয়ে যাওয়া। তারপরও যেহেতু জীবনের উপর হুমকি এসেছে এবং কত বড় হুমকি আসলে একজন ডাক্তার এরকম পদে তিনি অনুপস্থিত থাকেন এবং পরবর্তীতে অবশ্য হাসপাতালের পক্ষ থেকে অন্য একজন চিকিৎসককে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। হাসপাতালের কর্মকাণ্ড স্বাভাবিকভাবেই চলছে। কিন্তু ডাক্তার আহমেদ হোসেন যে পদে তিনি কর্মরত ছিলেন, এই পদে কিন্তু আসবার জন্য অনেকে তদবির করে থাকেন, যেটি স্বাস্থ্য সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি যে পদগুলোতে বসে কেনাকাটা করার সুযোগ থাকে, এ ধরনের পদে আসার জন্য অনেকে তদবির করেন বা বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি আসেন। আহমদ হোসেনের সততা নিয়ে কোনো প্রশ্ন নেই। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের তার রেপুটেশন খুবই ভালো, ফলে আসলে তিনি চাইলে ম্যানেজ হয়ে যেতে পারতেন। অর্থাৎ এই ঘটনার আগে তাকে হুমকি দেওয়া হয়েছে ওই প্রতিষ্ঠানগুলোর, অর্থাৎ যে প্রতিষ্ঠানকে কাজ না দেওয়ার কারণে তার উপর হামলা হয়েছে, তিনি চাইলে সেই প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার সুযোগও কিন্তু নাই। কারণ পুরো প্রক্রিয়া হয় ইজিপিতে। তিনি যদি কাজ দিতেন তিনি মামলার মুখোমুখি হতেন বা তাকে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করার সুযোগ থাকতো, কিংবা সেটি আসলে করা হতো হয়তোবা। যেহেতু ইজিপিতে যারা কাজ চেয়েছে, যেসব ঠিকাদার, তাদের হয়ে যারা এই হামলার অংশ নিয়েছে তাদেরকে যদি কাজ দেওয়া হতো তাহলে হয়তো আহমেদ হোসেন ফেঁসে যেতেন বা নানান তাকে এই দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হতো। আহমেদ হোসেন তাদের কাছে মাথা নত করেননি এবং তিনি সরকারের প্রক্রিয়া মেনেই ইজিপিতে যে প্রক্রিয়াতে টেন্ডার করা হয় তিনি তার অংশ হিসেবেই একদিন আগে মাত্র এই ইজিপি টেন্ডার ওপেন হয়েছে, পরের দিনে তিনি হামলার মুখোমুখি হয়েছেন এবং তিনি এমন একটি আক্রমণের শিকার হলেন, জখম হতে হয়েছে, অনেক ধরনের বাস্তবতার মধ্য দিয়ে যেতে হচ্ছে, নানান ধরনের হুমকিও নিশ্চয়ই এসেছে। জানতে চাই যে
এই ঘটনার পরপরই তো মোটামুটি আইন শৃঙ্খলা বাহিনী এক ধরনের অভিযান পরিচালনা করেছে এবং মামলা থেকে অজ্ঞাতনামা থেকে কয়েকজনকে আটক করা হয়েছে, মোট 7 জনকে সেই আটকের এই যে 7 জনকে আটক করা হলো, এরপরে কে হাসপাতাল এলাকায় বা যারা চিকিৎসক রয়েছেন, যারা বিভিন্ন পদে দায়িত্ব দাপ্তরিক কাজ করছেন, তাদের মধ্যে কোনো ধরনের স্বস্তি ফিরেছে কিনা এই গ্রেপ্তার কার্যক্রমের পরে? স্বস্তি ফেরেনি, বরং আরও অনিশ্চয়তা বেড়েছে, আরও ভয় বেড়েছে, আরও আতঙ্ক বেড়েছে। কারণ আপনি দেখুন, দিনে দুপুরে একজন মানুষকে এভাবে কোপানো হলো এবং নিয়মের বাইরে গিয়ে তারা কাজ চায়, সেটি দেওয়ার সুযোগ না থাকলেও তারা মানে যে কোনো প্রক্রিয়াতে সেটি চায়। তো এরপরে পুরো হাসপাতাল এলাকায় এক ধরনের থমথমে অবস্থা, কেউ কোনো তথ্য দিতে চান না। এই প্রসঙ্গে কথা বলতে গেলেই তিনি মুখ ফিরিয়ে নেন এবং একেবারে বলা যায় হাত জোড় করেন যে এ বিষয়ে একেবারেই কথা বলতে চাই না, প্লিজ ক্ষমা করবেন। পাশাপাশি আপনি দেখুন, এত বড় একটি ঘটনা ঘটলো, হাসপাতালের পক্ষ থেকে মামলা করা হলো, কে হামলা করেছে, কারা হামলা করেছে, পুরো বিষয় কিন্তু দিনের আলোর মতো একদম স্পষ্ট। তারপরেও কেন তাদেরকে শনাক্ত করে তাদের নাম পরিচয়ে মামলা হলো না? হামলায় অংশ নেওয়া 2 জন ব্যক্তি, একজনের নাম শামস এবং একজন সালাউদ্দিন, তাদেরকে 20,000 টাকায় ভাড়া করে আনা হয়। তাহলে আপনি চিন্তা করে দেখুন, 20,000 টাকা দিয়ে যদি এত বড় একটি ঘটনা ঘটানো যায় এবং সেটি যিনি ঘটিয়েছেন তিনি ধরাছোঁয়ার বাইরে, স্বাভাবিকভাবে সবার উপরে এক ধরনের আতঙ্ক ভর করেছে যে কত সহজেই হামলা করা যায় এবং তারা আক্রান্ত হতে পারেন। ফলে এই বিষয়টি নিয়ে পুরো হাসপাতাল এলাকায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং ওই আতঙ্কের কারণেই মূলত কারো নাম উল্লেখ না করে মামলা করা হয়েছে। এবং মামলা যিনি করেছেন তিনিও ভয়ের মধ্যে আছেন। তিনি চাননি যে, তিনি বলেছেনই যে তার পরিবার আছে, তিনি এখানে যাতায়াত করেন, যে কোনোভাবে তিনি আক্রান্ত হতে পারেন। ফলে এই মামলা আসলে পরবর্তীতে কি দাঁড়াবে বা মামলার ভবিষ্যৎ কি, যদিও পুলিশ বলছে যে তারা এরই মধ্যে 7 জনকে আটক করেছে। এই হামলায় অংশ নেওয়া 2 জন ছাড়াও বাকি যে 5 জন তারা হচ্ছে শীর্ষ সন্ত্রাসীর সহযোগী। তারা এই হাসপাতাল এলাকায় বিচরণ করেন, থাকেন, কেউ হাসপাতালের কর্মচারী, কেউ আবার এই এলাকায় তার সহযোগী হিসেবে তথ্য দেয়া বা নানান কাজ করে। শুধু এইটুকুই নয়, তারা যে কর্মকর্তাকে টার্গেট করেন সেই কর্মকর্তার গতিবিধি দেখার জন্য এই ক্যান্সার হাসপাতাল এলাকায় 8টি সিসিটিভি লাগানো ছিল এই শীর্ষ সন্ত্রাসী পক্ষ থেকে। অর্থাৎ তারা ওই কর্মকর্তা কোথায় যান, কী করেন, কখন বের হন, পুরো বিষয়টি তারা একটি ঘরে বসে কিন্তু দেখছিলেন। এবং সেই কারণেই ডাক্তার আহমেদকে এরকম একটি নির্বিলি গলিতে তাকে মানে অ্যাটাক করা হয়েছে, তাকে আক্রমণ করা হয়েছে। বিভিন্ন সময় টেন্ডার নিয়েই মূলত তারা এই দ্বন্দ্বগুলো বা তারা বিভিন্ন জনকে আক্রমণ করেন। এই টেন্ডার যেই কোম্পানিগুলোর মাধ্যমে তারা নিতে চান, তাদের লাইসেন্স বাতিল করা হয় না কেন? খুবই ভালো প্রশ্ন করেছেন আপনি। দেখুন, সরকার চাইলেই কিন্তু এটি করতে পারে। অর্থাৎ এখন মহাখালী এলাকায় এমন একটি অবস্থা যে একটি ভয়ের পরিবেশ বিরাজ করছে। যিনি টেন্ডার দিবেন তার আসলে 2 দিকে বিপদ। এক, তিনি যদি অনিয়ম করে টেন্ডার দেন তাকে রাষ্ট্র ধরবে দুর্নীতিবাদ হিসেবে। 2, তিনি যদি ওই ব্যক্তিদের টেন্ডার না দেন তাহলে কি হবে, সন্ত্রাসীরা তাকে ধরবে। ফলে শুধু একটি প্রতিষ্ঠান না, অনেক প্রতিষ্ঠানে এরকম হুমকি দেওয়া হচ্ছে। একটি বড় হাসপাতালের একজন কর্মকর্তা 2 দিন আগে বললেন তার হাসপাতালে গিয়ে টেন্ডার বাজরা হুমকি দিয়ে এসেছে, যদি টেন্ডার না দেওয়া হয় তার পরিণতি হবে ক্যান্সার হাসপাতালে ডাক্তার আহমদের মতো। তাহলে বুঝুন তাদের চক্র, এবং এটিকে আসলে তারা মডেল বানিয়ে বিভিন্ন জায়গাতে একই স্টাইলে হুমকি দেওয়া হচ্ছে। ফলে যেসব হাসপাতালে এরকম হুমকি দেওয়া হচ্ছে, সরকার চাইলে এটি করতে পারে যে প্রতিষ্ঠানের পক্ষ হয়ে সন্ত্রাসীরা হুমকি দেবে সেই প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে। প্রয়োজনে তারা যদি কোথাও কাজ, তাদের চলমান টেন্ডার থাকে বা কাজ কোথাও করে, সেটি বাতিল করা হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং সম্পত্তি বাজেয়াপ্তের মতো সিদ্ধান্ত যদি রাষ্ট্র নিতে পারে তাহলেই কেবল এই ধরনের সংকট থেকে বের হওয়া সম্ভব। নিশ্চয়ই একটি বড় পরিকল্পনা দরকার। মিসবাহ, আপনার কাছে আবারও ফিরবো আমরা। একজন চিকিৎসককে ছুরিকাঘাতে আহত করার ঘটনা তো কেবল শুরু। এই অদৃশ্য গডফাদারের অপরাধের খাতাটা আসলে রক্তে ভেজা।
বিরতির পর ফিরছি তার খতিয়ান নিয়ে, সঙ্গেই থাকুন। স্বাগত ক্রাইম সিনে। শুধু কি এক চিকিৎসকের উপর হামলার ঘটনা? আজিজ রুবেলের সন্ত্রাসী কর্মকাণ্ডের ফিরিস্তি বেশ লম্বা। শুধু টেন্ডার নয়, কথায় কথায় চলে হুমকি হামলা, নির্বিচারে চালানো হয় গুলি। গত বছর আগস্টেই প্রকাশ্যে গুলি করা হয় বক্ষব্যাধি হাসপাতালের এক কর্মচারীকে। চাঁদার দাবিতে হামলা চালানো হয় এক নির্মাণাধীন প্রতিষ্ঠানে। এমন বহু ঘটনায় প্রাণনাশের ভয়ে কেউ মুখ খোলে না এই সন্ত্রাসীর বিরুদ্ধে। মহাখালী এলাকায় ত্রাসের রাজত্বের সেই ভয়ঙ্কর গল্প শোনাবো এবার। আমার বাবার নাই, আমার বন্ধুর বাবার আছে। তোর বাবা নাই? না। তোর বাবা কোথায় গেছে? আকাশে। 4 বছরের ফাতেমা। পারিবারিক এই ছবিতে ডান পাশের ব্যক্তি তার বাবা জামাল হোসেন। দাদি, তারপর জেসি, তারপর সাজেদ, তারপর বিয়ে, তারপর এখন, তারপর বাবা। ফাতেমার বাবা আর নেই। বাবাকে খুঁজে ফেরে তার আদরের কন্যা। ঘুম পাড়িয়ে দেয়া, চকলেট কিনে দেয়া সেই বাবা কোথায় হারিয়ে গেছে? স্বপ্ন দেখি, তারপর ভয় হচ্ছে, উঠতে যাই, তারপর মনে মনে ভাবি বাবা নাই। বাবা থাকলাম, বাবার সাথে ঘুমাইতাম, তো বাবা আমার ঘুম পাড়া দিত অনেক। ঘটনা 1 আগস্ট 2025 রাত 8:15টার দিকে মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারী জামাল হোসেনের উপর গুলি চালায় সন্ত্রাসীরা। 3 দিন পর ঢাকা মেডিকেলে মারা যান তিনি। কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন জামাল। সেই সমিতির সামনেই তাকে হত্যা করে সন্ত্রাসীরা। সেখানে ঝুলছে এখন বিবর্ণ এক ব্যানার। এ নিয়ে কথা বলতে চায় না কেউ। বাড়ি থেকে শুনছি যে এখানে হয়েছে, মানুষ মারছে। ওই যে হাসপাতালের কর্মচারীকে। কি নাম? জামাল। কে মারছে তাকে? সেটা তো আর বলতে পারি না। আমি বাড়িতে ছিলাম, আমার মা অসুস্থ ছিল। ফোন হয়েছিল যেটা, এটা খালি শুনছি আর কি। আমি তখন আমার দোকান ছিল ওই পার, আমি আরেক জায়গায় চলে গেছি বানানতে, আইসাতে ফোন হয়েছে। জামাল মারে গুলি মারে শুনছি, আমরা তখন বাসায় ছিলাম। তো আরেকটা ডিমের দোকান ছিল, তার দোকানের সামনে গুলি মারা হয়েছে। কিন্তু কে বা কারা মারছে তা জানি না। শুনছি 2টা লোক মাস্ক পরা ছিল, তারা এসে গুলি করে চলে গেছে। ঘটনার পর মামলা করে জামালের পরিবার। প্রধান আসামি আজিজ রুবেল। এছাড়া আসামি করা হয় বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারী সহ আরও 8 জনকে। গ্রেপ্তার হয় মাত্র 2 জন। অন্য আসামিরা জামিনে আছেন। আর প্রধান আসামি রুবেল ধরাছোঁয়ার বাইরে। প্রতিটা মুহূর্ত আমরা আতঙ্কের ভিতরে আছি, কখন কি করে আমাকে মাইরা ফেলায় নাকি। এর ভিতরে আমি জিটিও করছি, আমিও জিটি করছি, আমার মিজু ভাই আলম ওনারও জিটি করছে যে আমাদের মাইরা ফেলাইব। তা আমাদের জীবনের মূল্য কোথায়? আমরা কি করব? আমাদের প্রতিটা টেনশন আমরা থাকি যেন আমরা আসলে কি করতে পারি। আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি যেন এই হত্যাকারীদের ফাঁসি চাই। মামলা তুলে নিতে নানাভাবে চাপ দেয়া হয় পরিবারকে। বিদেশি নম্বর থেকে আসে কল। হুমকি দেয়া হয় জামালের বড় ভাই সালাউদ্দিন সজলকে। ঘটনার 2 মাস পর হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার। 3টা মানুষ 5 মাস 2 দিনে। প্রথমে আমার হাজব্যান্ড স্ট্রোক করে মারা গেল, ভালো কথা। তার 2 মাস 2 দিনের মাথায় জামালকে গুলি করলো। তার 2 মাস 12 দিনের মাথায় সজল চলে গেল। অফিস করে আসলো দুপুরবেলা, ভালো সেই মানুষ। ও তার 3 দিন আগে বলছে, বড় ভাই আপনি এমন চুপ কেন, আপনারা কেউ হুমকি দেয়? ও অনেক ঠান্ডা ছিল যে না কিছু না, না কিছু না, নিতে পারেনি জিনিসটা। একদিকে পরিবারের 2 সদস্যের মৃত্যু, অন্যদিকে সন্ত্রাসীদের নিয়মিত হুমকি। ভয় দেখানো হয় সন্তানদের তুলে নিয়ে যাওয়ার। জামালের পরিবার এখন চরম আতঙ্কে। আমার বড় মেয়ে পরশুদিন রাতেও দাঁড়ায় দাঁড়ায় কান্না করছে, বাবার কথা মনে পড়তেছে। আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠে রাতের বেলা বসে খাটের উপর কান্নাকাটি করে। তো বাবা তো বাবাই। এখন আমি তো নিশ্চয়ই, আমি যাই করি না কিসের জন্য, বাবার অভাবটা আমি কখনো পূরণ করতে পারবো না। শুধু জামাল নয়, বক্ষব্যাধি হাসপাতালের আরও অনেকে রুবেল বাহিনীর বর্বরতার শিকার।
তেমনই একজন এই হাসপাতালের সাবেক এক প্রশাসনিক কর্মকর্তা। অফিস থেকে ফেরার সময় দিনে দুপুরে কোপানো হয় তাকে। ঘটনা ক্যান্সার হাসপাতালের সামনেই। জীবন বাঁচাতে অন্য হাসপাতালে বদলি হয়ে যান তিনি। আর নিজের বাসার সামনে হামলার শিকার হয়েছেন একই হাসপাতালের উপপরিচালক ডাক্তার আব্দুল্লাহ আল মেহেদি। দুই ঘটনার মূলে রয়েছে টেন্ডার নিয়ন্ত্রণ। একই এলাকায় আরেক প্রতিষ্ঠান নার্সিং মহাবিদ্যালয়। মূল ভবনের পাশে চলছে নতুন ভবনের নির্মাণ কাজ। কিছুদিন আগে সেখানে যায় রুবেল গ্রুপের সদস্যরা। চাঁদা দাবি করলে না দেওয়ার কারণে চালানো হয় গুলি। তবে এ নিয়ে কথা বলতে চায় না কর্মচারীরা। ঘটনাটা বলছে গুলি করছে মানে দইরা আর কি, এতটুকুই শুনছি। কে গুলি করছে জানতে পারছেন? না, এটা জানি না স্যার, আমি জানি না, আমি বাড়িতে ছিলাম। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনি কি দেখছিলেন? কথা বললেই ভালো। শুটিং কি এখানে হয়েছে না ওই পাশে? শুটিং গুলির ঘটনা পেছনে। আর ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে ভুলে গুলি চালানো হয় সেখানে। ঘটনাটা মানে বাইরে থেকে মানে যারা আসছিল ওইখানে পাশে আরেকটা কন্ট্রাক্টর কাজ করতেছিল মেবি, হ্যাঁ, ওনাদের সাথে ঝামেলাটা ছিল। ওনারা ভুল বুঝে আমাদের সাথে হয়েছে, এরকম বিষয়টা বুঝতে পারছেন? জি জি। মহাখালীর আরেক প্রতিষ্ঠান জনস্বাস্থ্য ইনস্টিটিউট, সেখানেও নজর পড়েছে সন্ত্রাসীদের। পরিচালক জানান, টেন্ডার না দিলে হত্যা করা হবে তাকে, এমন হুমকি দেওয়া হয়েছে। এরই মধ্যে থানায় জিডি করেছেন তিনি, জানিয়েছেন স্বাস্থ্যের বড় কর্তাদের। তারা জোর করছে, বারবার আমাকে মেসেজ দিয়ে ফোন দিয়ে হুমকি দিচ্ছে, জীবন নাশের হুমকি দিচ্ছে। তো আমি তারপরে হুমকিতে তো ভয় পাবো না, আমি আমার নিয়ম অনুযায়ী চলবো এবং আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইনফর্ম করে রেখেছি। হুমকি দেওয়া হয়েছে কুষ্ঠ হাসপাতালেও, বাদ যায়নি ওষুধের দোকানও। ক্যান্সার হাসপাতালের পাশে এই দোকানেও চাঁদার জন্য চালানো হয় গুলি। আমার লোক মারামারি না কিছু না, এরকম কাস্টমার আয়া মধ্যে দিয়ে ভিতরে দিয়ে হান্দাইছে, একদম মোটরসাইকেল খাড়া দিয়েছে, কয় টাকা দে, কি টাকা দিতা, টাকা দে, পিস্তল বাইরে গেছে, 2-3বার পিস্তল বাইরে গেছে। দর্শক, আমরা এক সন্ত্রাসীর ভয়াল থাবায় ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের খবর জানলাম। এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলতে আমাদের সঙ্গে ক্রাইম সিন স্টুডিওতে আছেন সহকর্মী হাসান মিসবাহ। মিসবাহ, আমরা দেখলাম এ পর্যায়ে আসলে তার অপরাধকে শুধুমাত্র একটি অপরাধে সীমাবদ্ধ রাখা যাচ্ছে না। এক ধরনের গডফাদার প্রবৃত্তি তার মধ্যে রয়েছে এবং যেই সামনে আসে তাকেই সরিয়ে দেওয়ার যেই সিনেম্যাটিক ওয়ে আমরা দেখে এসেছি, সেরকম একটা বিষয় আমরা দেখলাম। এই যে পরিবারগুলো যাদের প্রিয়জন হারাতে হয়েছে, তাদের এখন বর্তমান পরিস্থিতি কি, এখনও কি তাদের বিরুদ্ধে কোনো ধরনের কথা বলতে গেলে তাদেরকে হুমকি, হামলা, এ ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে, ভয়ভীতির মধ্য দিয়ে যেতে হয় কিনা? এই পরিবারটির সঙ্গে, অর্থাৎ জামালের পরিবারের সঙ্গে যখন আমরা কথা বলতে যাই, তারা প্রথমে অস্বীকারই করেছিল যে কথা বললে তাদের উপরে আবারও কোন নির্যাতন নেমে আসবে, কারণ এর মধ্যে তার পরিবারের 2জন সদস্য, অর্থাৎ 2জন, জামাল এবং সজল, 2জনই মারা গেছেন। একজন সরাসরি গুলিতে আর একজন হার্ট অ্যাটাকে মারা গেছেন। তো পরিবারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে সব সময় তাদেরকে এই সন্ত্রাসীরা নজরদারিতে রেখেছে, তারা কখন কি করে, কোথায় যায়, বিভিন্নভাবে নজরদারি এবং মামলা তুলে নেওয়ার জন্য ব্যাপকভাবে এখন পর্যন্ত চাপ দেওয়া হচ্ছে। এবং সবচেয়ে বড় যে হুমকি সেটি হচ্ছে যে তাদের বাচ্চারা স্কুলে যায়, বাচ্চারা স্কুলে যাওয়ার সময় তাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে, এরকম হুমকির মধ্যে তাদের রাখা হয়েছে। সে বাসায় যখন যাওয়ার পরে জামালের বাচ্চা, অর্থাৎ যিনি মারা গেছেন জামাল হোসেন, তার সন্তান, কন্যা সন্তান দৌড় দিয়ে কাছে এসে বলছিল যে সে যখন অন্য বাচ্চাদের সঙ্গে খেলে, অন্য বাচ্চাদের বাবা আছে, তার বাবা নাই, এবং তার বাবা প্রতিদিন তার জন্য চকলেট নিয়ে ফিরত বাসায়, সেই চকলেট সে মিস করে। কন্যা সন্তানদের সঙ্গে বাবার এক ধরনের হৃদ্যতা বা একটু ভালোবাসাটা বেশি থাকে। প্রতিদিন এই কন্যাকে বাবা ঘুম পাড়িয়ে দিতেন,
সেটি সে প্রতিদিন বলে বাবার কাছে ঘুমাবে। এই কথা বলে তার মা খুব কাঁদছিলেন যে একজন মা হিসেবে বাবাহারা এক সন্তানকে তিনি বড় করছেন, এবং বাবার কথা এই সন্তানও বারবার বলছিল, ছবিতে বাবাকে স্পর্শ করছিল। সেটি আসলে খুবই একটি করুণ ব্যাপার। তবে এই পুরো পরিবারের মুখে চোখে পুরো পরিবারে এমন একটি আতঙ্ক দেখেছে, এমন ভয় দেখেছে যে নিজেকে আসলে ওই সময় অসহায় লেগেছে যে এই পরিবারটি একসময় খুবই ভালো ছিল, তাদেরকে হঠাৎ তাদের একজন সদস্যকে মেরে ফেলা হলো। ঠিক আধিপত্য বিস্তার এবং ওই হাসপাতালে নির্বাচন কেন্দ্রিক যে এক ধরনের আধিপত্য, অর্থাৎ জামালকে মেনে নিতে পারছিল না এই শীর্ষ সন্ত্রাসী, ফলে এই সন্ত্রাসী তার লোকজনকে সমিতিতে বসাবে, যার ফলে পুরো হাসপাতালে যাতে একটি সিন্ডিকেট করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, সেই কারণে মূলত এই জামালকে হত্যা করা হয়েছে। তো এই পরিবারটি এখন মাত্র 2 জন, এই পরিবার যে মামলা করেছে, এই মামলার প্রেক্ষিতে মাত্র 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিরা সবাই জামিনে। তবে এই পরিবারের এখন সবচেয়ে বড় যে কষ্ট, যারা তাদের সদস্যকে অর্থাৎ জামাল হোসেনকে মেরেছে, সেই সব মানুষেরা তাদের চোখের সামনে দিয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর এই ভিকটিম পরিবার কিছুই করতে পারছে না এবং প্রতিনিয়ত হুমকি তো আছেই। একেবারে ত্রাসের রাজত্বে একটি পরিবার অসহায় অবস্থায় রয়েছে বলা চলে, সেখানে রাষ্ট্র তাদেরকে আসলে কোনো ধরনের নিরাপত্তা দিতে পারছে না, এটি একটি ব্যর্থতা। তাদের বিরুদ্ধে আসলে এই অপরাধীদের বিরুদ্ধে, সেটা একেবারে রুবেল থেকে শুরু করে যারা তার জন্য মাঠ পর্যায়ে কাজ করছে, বিভিন্ন অপরাধ করছে সরেজমিনে, তাদের বিরুদ্ধে মোট কি পরিমাণ মামলা হয়েছে পর্যন্ত এবং এসব মামলায় কতটা অগ্রগতি হয়? দেখুন, বকবিদ হাসপাতালে একজন চিকিৎসক, তিনি তার উপরে হামলা হওয়ার পর তিনি থানায় মামলা করেছিলেন। এই মামলার পেপারস পরবর্তীতে তার থানায় খুঁজে পাওয়া যায়নি। তবে এই সন্ত্রাসীর বিরুদ্ধে কতগুলো মামলা আছে তার সঠিক তথ্য আমরা আসলে পুলিশের কাছ থেকে পাইনি। একটু জানতে চাই, যেহেতু আপনি সরেজমিনে সেখানে বেশ কয়েকদিন গেছেন, মহাখালী এলাকায় অনেকগুলো হাসপাতাল, এই যে সরেজমিনে কাজ করতে যাওয়ার কি ধরনের প্রস্তুতি নিতে হয়েছে, কিংবা যাওয়ার পরে আপনার কখনো মনে হয়েছে কিনা যে কেউ আপনাকে পেছন থেকে লক্ষ্য করছে কিংবা আপনার তথ্য আপনাকে নজরদারিতে রাখছে? আমরা যখন ওই এলাকায় কাজের জন্য যাই, তখন খেয়াল করেছি যে কয়েকজন মানুষ, আমরা যেখানে যাই, কোথায় যাচ্ছি, কার রুমে ঢুকছি, কিংবা যে বস্তিটি আছে ওখানে সেখানে যাচ্ছি, কয়েকজন মানুষ বিভিন্নভাবে আমাদের উপরে নজর রাখছিল। এমনকি জামালের বাসায় যেদিন আমরা যাই, বের হওয়ার পর এমন একটু অবস্থা হলো যে সম্ভবত আমাদেরকে নতুন কিছু মানুষ আমরা অদ্ভুত কোনো কিছু একটা জামালের বাসায় গিয়েছিলাম, সেখান থেকে বের হয়ে আসলাম, অনেকগুলো চোখ আমাদেরকে ফলো করছিল, অনেকগুলো মানুষ দেখছিল। বস্তির ভিতরে গেলে পেছনে পেছনে কয়েকজন আমাদেরকে ফলো করছিল, বিভিন্ন জায়গায় তার ওত পেতে থাকে, এখান থেকে ফলো করে ওখানে যায়, কেউ মাঝে মধ্যে ফোনে কথা বলে। অর্থাৎ পুরোটা সময় আমরা নজরদারিতে ছিলাম। এবং কোনো চিকিৎসকের রুমে যদি আমরা কথা বলতে যাই, তাহলে বাইরে বের হয়ে দেখি যদি একজন আমাদেরকে দেখছে, আমরা গাড়িতে ওঠা পর্যন্ত পুরো সময়টি তারা আমাদেরকে ফলো করে এবং ভেতরে কোন ওয়ার্ডে যাচ্ছি, কার সঙ্গে কথা বলছি, কি বলছি, তারা পাশ থেকে পুরো বিষয়টি ছড়ে। তো যখন আমরা কার সঙ্গে কথা বলি, তখন কি প্রশ্নটা করছি, 2-1 জন একদম কাছে এসে তারা এটি দেখে, এবং 2 জনকে তখন ধরেছিলাম যারা আমাদের ছবি তুলছিলেন। তারা পরবর্তীতে পরিচয় দিলেন যে তারা একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তো এমন ঘটনার মুখোমুখি আমাদের হতে হয়েছে। টেন্ডার, সিট দখল, নিয়োগ বাণিজ্য সব কিছুতেই, অর্থাৎ স্বাস্থ্য খাতের যেই বিপর্যয়ের কথা মানুষ প্রায় বলে, সর্ষের ভিতর ভূতটা কোথায়, সেই ভূতের হয়তো কিছুটা সন্ধান আমরা পাচ্ছি। তবে তার নিয়ে আরও, তার বেড়ে ওঠা, তার বিস্তৃতি নিয়ে আরও জানার আছে। একটা বিরতি নিয়ে ফিরব। এক সাধারণ কর্মচারীর ঘর থেকে উঠে এসে আজিজ রুবেল আজ রাজধানীর শীর্ষ সন্ত্রাসী। কিভাবে সেই দুর্ধর্ষ আর অজানা গল্প নিয়ে ফিরব বিরতির পর। সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ক্রাইম সিনে। মহাখালী এলাকার হাসপাতাল পাড়ার ত্রাস। কে রুবেল?
নার্সিং কলেজের সামান্য এক কর্মচারীর ছেলে থেকে এখন শীর্ষ সন্ত্রাসী, থাকেন ধরাছোঁয়ার বাইরে। পুলিশের দাবি দেশে নেই রুবেল, দীর্ঘদিন তাকে দেখেনি কেউ। বক্ষব্যাধি হাসপাতালের আশপাশের বস্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে ঘিরেই তার রাজত্ব। যারা তার বিরুদ্ধে অভিযোগ দেবেন সেই সরকারি হাসপাতালের বড় বড় কর্মকর্তারাই আছেন চরম নিরাপত্তাহীনতায়। চলুন জেনে আসি সন্ত্রাসী রুবেলের উত্থানের সেই অজানা গল্প। মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালের পাশে আছে 100-র বেশি টিন শেড ঘর। এসব ঘরে থাকেন নিম্ন আয়ের মানুষ ও চিকিৎসা নিতে আসা দূরের রোগীরা। এক একটি বাসার ভাড়া 5 থেকে 10,000 টাকা। রোগীদের তা ভাড়া দেওয়া হয় দিন হিসেবে। একদিনের ভাড়া 3 থেকে 500 টাকা। আপনার কি স্টাফ এখানকার? হ্যাঁ, আপনার কি? না আমি স্টাফ না। এখানে আপনার ভাড়া থাকেন, ভাড়া দিতে হয় না? হ্যাঁ। ভাড়া কত দিতে হয় মাসে? ওই তো 3,500। এখানে ভাড়া কেমন? তো 5,000 6,000 টাকা করে, 4,000 টাকা। ভাড়া কে তোলে? বাড়িওয়ালা। বাড়িওয়ালার নাম কি? একজনের এক নাম আমি তো জানি না। এখানে আমরা 300 টাকা ভাড়ায় উঠছি আর কি। ভাড়া নেয় কি? লোক আছে। পুরো বস্তি নিয়ন্ত্রণ করে রুবেল গ্রুপের সদস্যরা। বছরে ভাড়া তোলা হয় কোটি টাকার উপর, অথচ পুরোটাই সরকারি জায়গা। ভাড়া দিতে হবে কত? তা আমি বলতে পারবো না। 2,000 টাকা। জি। আসে একজন, নাম ইমন। বস্তির সামনে একটি খাবারের হোটেল। ক্যান্সার হাসপাতালের চিকিৎসক আহমদ হোসেনের উপর হামলার পর এটি বন্ধ করে দেয় পুলিশ। এই হোটেল চালায় আজিজ রুবেলের বোন রুমা। পুলিশের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এটি আবার চালু করেছে তারা। রুমা আপা নামে একজন আছে, উনি আমাকে আসতে বলছে, উনি আর কি দোকান খুলতে বলছে আর কি, খুলছি আর কি। পাশেই আরও কয়েকটি দোকান, এক একটির দৈনিক ভাড়া 2,000 টাকার বেশি। ভাড়া তোলে রুবেল গ্রুপের সদস্যরা। ছোট দোকানও ভাড়ার বাইরে নয়। এসব নিয়ে মুখ খুলতে চায় না অনেকে। হ্যাঁ, দোকানের মালিক আমি আইছি 3 দিন। আমি কালকে বিকেল বেলা আসছি, আমি তো জানি না বর্তমানে মালিক। এমনি চালায়, ভাড়া দেখা লাগে না। এক কথায় বললে মহাখালীর এই এলাকায় যত স্বাস্থ্য প্রতিষ্ঠান আছে সবগুলোতেই রুবেলের আধিপত্য। প্রতিটি হাসপাতালেই খাবার সরবরাহ ও টেন্ডার নিয়ন্ত্রণের চেষ্টা করে তার অনুগতরা। সব হাসপাতালেই আউটসোর্সিংয়ে নেওয়া কমপক্ষে 30 জন তার পক্ষে কাজ করে। শুধু তাই নয়, প্রতিপক্ষের উপর নজর রাখতে এই এলাকায় তারা বসিয়েছিল অনেকগুলো সিসিটিভি ক্যামেরা, যা সরিয়েছে পুলিশ। কিন্তু কে এই রুবেল? জানা যায় নার্সিং কলেজের এক কর্মচারীর ছেলে তিনি। বিদেশে বসে নিয়ন্ত্রণ করেন মহাখালীর অপরাধ জগৎ। ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে চালান অপারেশন। ডাক্তার আহমদকে কোপাতে 20,000 টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী। এই এলাকার সবাই তার নাম শুনলেও দেখেনি কেউ। আগে শুনছি যে ওনারা এখানেই থাকতো, বক্ষব্যাধির ভিতরেই থাকতো। যতটুকু শুনছি উনি টিভির ভিতরে আসে, যাওয়ার পরে অনেক লোক থাকে ওনার সাথে, এই এতটুকুই জানে, আর বেশি জানে না। আমরা ওই রাস্তায় চার দোকানে শুনি, এই এতটুকুই। কিন্তু ওই জায়গায় আমাকে তো এটা রেসিডেন্ট এরিয়া, এই যে এই পাশ, আমরা এই পাশে মানে থাকি, আমরা লোকাল এই নামই শুনছি, খালি যাই নাই কেউ। এমন একটা লোক কইতে পারবো না যে না আমি দেখছি। সব মিলিয়ে ক্যান্সার হাসপাতাল পাড়ায় এখন রুবেল আতঙ্ক। নিরাপত্তাহীনতায় ভুগছেন চিকিৎসক কর্মকর্তা কর্মচারীরা। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বক্ষব্যাধি ও ক্যান্সার হাসপাতালের দূরত্ব 1 মিনিটেরও কম পায়ে হাঁটার পথ। হাসপাতালের নিরাপত্তায় কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা জানতে অধিদপ্তরে গেলে অতিরিক্ত মহাপরিচালক জানালেন তিনি নিজেই হত্যার হুমকিতে। আমি বলতে চাইনি, আপনাকে বলি, আমি কয়েকটা হসপিটালে আমি নিজেই অফিসিয়াল ট্যুর করছি এবং সেখানে কিছু অ্যানোমালি দেখার কারণে আমি ওখানে হসপিটাল ডিরেক্টরসদেরকে কিন্তু ব্যবস্থা নিতে বলছিলাম। ওরা যথাযথভাবে ব্যবস্থা নেন। গত পরশুদিন আমার জীবননাশের হুমকি দিয়ে আমার নামে একটা চিঠি আসছে।
যে আমাকে মেরে ফেলা হবে, আমার পরিবার মেরে ফেলা হবে, এই ধরনের চিঠি একটা আসছে এবং সেটা হসপিটাল ডিরেক্টর ডকেট করে উনি আমাকে পাঠিয়েছেন আর কি। তো আমি এখন কি করব বলেন? এখন আমি রাস্তায় বের হলে আমার উপরে কি ধরনের আঘাত আসতে পারে কি, সেটা তো সরকারের বিষয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয়। ওটার জন্য তো আমি ঘরে বসে থাকতে পারবো না। এটা বেনামি মানে ধরেন এই অঞ্চলে এই ধরনের কর্মকাণ্ড যারা করে এদেরকে তো সবাই জানে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে, আমরা কিন্তু জানি না, ওনারা জানেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ওনাদের। ধরেন একজন মানুষ, আমি ডাক্তারের কথা বলছি না, একজন মানুষ যদি মৃত্যুর হুমকির মধ্যে পড়ে এবং সে যদি এটাকে প্রত্যক্ষ করে, সে যদি এটাকে ফিল করে, তাহলে এই মোরালস ধরে রাখা খুব কঠিন। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী জানান, হাসপাতালের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। যারা আমাদের স্বাস্থ্য খাতে ডাক্তার সহ অন্য যারা আছেন, হেলথ অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, তারা প্রতিনিয়তই বিভিন্ন রকমের হুমকি ধামকি ইভেন শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন এবং এই জন্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটাকে খুব সিরিয়াসলি নিয়েছেন এবং অলরেডি ওনারা সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকটি হেলথ স্থাপনাতে অফিসে হেলথের জন্য ডেডিকেটেড আনসার পোস্ট থাকবে। জানা গেছে, মহাখালীর হাসপাতাল পাড়ার নিরাপত্তায় বক্ষব্যাধি হাসপাতালে বসবে পুলিশ ফাঁড়ি, তবে কবে তা চালু হবে তা এখনও ঠিক হয়নি। আজিজ রুবেল নামটি হয়তো আর ভুক্তভোগী নয়, মনে থাকবে আপনারও। এই নামের পেছনে আরও কিছু তথ্য যোগ করতে চাই। সহকর্মী হাসান মিসবার সঙ্গে কথা বলছি আমরা। মিসবা, জানাবেন যে এই উত্থান, একজন কর্মচারী হাসপাতালের, তার সন্তান, তিনি বেড়ে উঠেছেন এবং এখন তিনি পুরো হাসপাতাল এলাকার নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন, তার শুরুটা কিভাবে? তিনি একসময় ওই এলাকারই একটি নার্সিং কলেজ আছে, সেটির এক কর্মচারীর সন্তান। তিনি বেড়ে উঠেছেন ওই এলাকাতেই। পরবর্তীতে হাসপাতালের বিভিন্ন ছোটোখাটো কাজে তিনি অংশ নিতেন কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার তিনি চেষ্টা করেছেন। অনেকে হয়তো পাইয়ে দিয়েছেনও, কারণ একসময় ইজিপি ছিল না, সরাসরি ওই কর্মকর্তারাই অনেকে কাজ দিতে পারতেন। তো সেই সময়ের পরবর্তীতে যখন টেন্ডারের পরিধি বাড়লো, শত শত কোটি টাকার কেনাকাটার সুযোগ আসলো, উনি মূলত বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে তাদেরকে কাজ পাইয়ে দেওয়ার জন্য যে প্রক্রিয়া সেটি করে থাকেন। মানে দালাল থেকে শুরু একরকম? ঠিক দালাল বলবো না, উনি একসময় ছোট আকারে এই টেন্ডার বাণিজ্য করতেন। পরবর্তীতে তিনি যেই টেন্ডার পাক তার বাইরে কেউ যাওয়ার সুযোগ নাই। অর্থাৎ কেউ যদি ওখানে টেন্ডার পেয়েও থাকেন তাহলে তাকে কমিশন দিতে হবে, কেউ যদি টেন্ডার নতুন করে পেতে চান সেক্ষেত্রেও তাকে ওখানে টেন্ডার দিতে হবে। আর তাকে আসলে মানুষ কেন এত ভয় পায়, অথচ বহু বছর তাকে ওই এলাকায় কেউ আর দেখে নাই। অর্থাৎ পুরোপুরি তিনি পেছনে থেকে গেছেন, পেছন থেকে পুরো কলকাঠি নাড়েন। ওই এলাকায় করিম নামে একজন আছে, এরকম আরও অনেকে আছে, তার হয়ে কাজ করে, বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে সন্ত্রাসী ভাড়া করা, কিংবা ডাক্তার আহমদ হোসেনের উপর যে হামলা হয়েছে মাত্র 20,000 টাকায় সন্ত্রাসী ভাড়া করে এনে এই ভয়ভীতি দেখানো হলো কিংবা তার উপর আক্রমণ করা হয়েছে। তো এমনইভাবে আপনি দেখুন যে 20,000 টাকা, তার মানে 2 জন 10,000 করে ভাগই পেতেন। এত সামান্য অ্যামাউন্টে একজন মানুষকে এভাবে কোপানো যাচ্ছে বা আক্রমণ করা যাচ্ছে। ফলে এই তথ্যটি যখন সবার মধ্যে যাচ্ছে, সবার মধ্যে এক ধরনের কিন্তু মারাত্মক রকমের ভয় কাজ করছে এবং সেটির কারণেই পুরো এলাকায় এক ধরনের ভয়ের রাজত্ব তিনি কায়েম করে ফেলেছেন। এবং এর আগে কখনো আমরা শুনি নাই যে স্বাস্থ্যের এত বড় কর্তাদের এডিজি পর্যায়ের কাউকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হবে। মূলত এটির কারণ হলো যে ওই এলাকায় অনেকগুলো পদক্ষেপ নিতে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ, যে ওখান থেকে পুরো বস্তিটি তুলে দেওয়া, কারণ সমস্ত অন্যায়ের উৎস হচ্ছে এই বস্তি এবং আজিজ রুবেলের সমস্ত মানে গ্যাং বলি তার ভিত্তিটাই ওখানে। সুতরাং সেটিকে যদি নির্মূল করা যায় তাহলে সেটি খুবই ভালো হয়। বক্ষব্যাধি হাসপাতালের একজন কর্মচারীকে দিনে দুপুরে কোপানো হয়েছে ক্যান্সার হাসপাতালের সামনে। আশপাশে শত শত লোক ছিলেন, দোকান কর্মচারী ছিলেন, কেউ কিন্তু এগিয়ে আসেন নাই। ফলে ওখানে যারা দোকানিও যারা আছেন তারাও কোনো না কোনোভাবে তার ভয়ে থাকেন অথবা তার বশ্যতা বা আনুগত্য স্বীকার করেই ওখানে দোকান চালান। ফলে এটি আসলে খুবই জরুরি যে এই দোকানগুলোও যদি এখান থেকে উচ্ছেদ করা যায় সেটিও একটি ভালো। পাশাপাশি পুলিশ ফাঁড়ি বসানো। তো এই কাজগুলো যিনি করতে যাচ্ছেন স্বাস্থ্যের একজন অতিরিক্ত মহাপরিচালক,
এবার তাকে সরাসরি হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। আপনি একবার দেখেন যে পুরো হাসপাতাল এলাকায় তিনি কিভাবে কতটা মানে সন্ত্রাসের বা ভয়ের রাজত্ব কায়েম করলে একজন এডিজি অ্যাডমিনকে পর্যন্ত হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠাতে পারেন। অর্থাৎ যারা অন্য চিকিৎসকদের ভয় কাটানোর জন্য কাজ করবেন, ব্যবস্থা নেবেন, সেই কর্তায় যখন হত্যার হুমকিতে থাকেন তাহলে পরিস্থিতিটা আসলেই জঙ্গল সলিমপুর। আজিজ রুবেল যেসব অপকর্ম করে বেড়াচ্ছে এবং একজন এডিজিকে হুমকি দেওয়ার মধ্য দিয়ে যে ধরনের এখানে একটি মেসেজ গেল যে বড় কর্তাদেরও আমি হত্যার হুমকি দিতে পারি বা এই অবস্থা করতে পারি, তাহলে অন্যদের মধ্যে যে এক ধরনের ভয়ের পরিবেশ তৈরি হলো, এতে কিন্তু দীর্ঘমেয়াদে স্বাস্থ্যখাতে বড় ধরনের একটি বিপদ তৈরি হচ্ছে। একটা প্রশ্ন আসে যে তার মেরুদণ্ড আসলে কোথায়? এই আজিজ রুবেল কি কোনো রাজনৈতিক ছত্রছায়া ব্যবহার করেন, নাকি তিনি একচ্ছত্র অধিপতি তার এই অপরাধ সাম্রাজ্যের? আজিজ রুবেলের রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড আমরা পাইনি, তবে তিনি অবশ্যই রাজনৈতিক ছত্রছায়াতেই পুরো কাজটি করেন। যখন যে দল ক্ষমতায় থাকে তখন সেই দলের হয়ে তিনি এই কাজগুলো করে থাকেন। এর মানে এখন আমরা কয়েকজন নেতার নাম শুনতে পাচ্ছি যে যারা তাকে শেল্টার দিচ্ছেন, যারা তাকে বিভিন্নভাবে, এটা আসলে দুই পক্ষেরই সুবিধা নেয়া। সন্ত্রাসীর কাছ থেকে সুবিধা রাজনৈতিক দলের নেতারাও নিতে পারেন, আবার রাজনৈতিক দলের নেতারাও অনেক সময় এরকম সন্ত্রাসীদের সাথেও এক ধরনের সখ্যতা রাখেন। ফলে যদি বলি যে আজিজ রুবেল আজ এত বড় রাজনৈতিক ছত্রছায়াতেই, কারণ যখন যে দল ক্ষমতায় আসে তখন সেই দলেরই তিনি হয়ে যান এবং সেই দলের সঙ্গে মিশে গিয়ে এই অপকর্মগুলো করে থাকেন। একেবারেই স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক যেটিকে বলা যায়, যখন যিনি ক্ষমতায় আছেন যার যতটুকু ব্যবহার করা যায় সেটুকু ব্যবহার করে দুপক্ষের লাভ, এমন করে আসলে তার বেড়ে ওঠা। তবে দীর্ঘমেয়াদে ক্ষতি হচ্ছে দেশের মানুষের। মিসবাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম পুরো ঘটনাটি এবং জানছিলাম আরও অনেক তথ্য। নিশ্চয়ই অনেক মানুষ সতর্ক হতে পারবেন এবং আপনাকেও সাধুবাদ জানাই। অবশ্যই একই সাথে অনুরোধ করব যে ব্যক্তিগত যেই সিকিউরিটি রয়েছে সেগুলো আপনি অনুসরণ করবেন। ধন্যবাদ। মহাখালীর হাসপাতাল পাড়ার এই চিত্র কেবল একজন অপরাধীর নয়, এটি আসলে আমাদের পুরো স্বাস্থ্য খাতের এক গভীর ক্ষতকে সামনে নিয়ে এসেছে। যে হাসপাতালগুলোতে মানুষ আসে বাঁচার শেষ ভরসা নিয়ে, সেখানে আজ চিকিৎসক থেকে শুরু করে নীতি নির্ধারকরা জিম্মি এক সন্ত্রাসীর কাছে। সরকার হয়তো সাময়িকভাবে পুলিশ ফাঁড়ি বসাবে কিংবা আনসার মোতায়েন করবে, কিন্তু মূল প্রশ্নটা তো থেকেই যায়, বিদেশে বসে একজন অপরাধীর নেটওয়ার্ক যদি খোদ স্বাস্থ্য অধিদপ্তরের নাকের ডগায় বসে কোটি কোটি টাকার সাম্রাজ্য চালাতে পারে, তবে এই বিষবৃক্ষের শিকড় আসলে কতটা গভীরে? শুধু চুনোপুটিদের গ্রেপ্তার আর সাময়িক নিরাপত্তা এই ক্ষত সারাতে পারবে তো? আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনি যে কোনো অপরাধ আর অনিয়মের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।